নতুন চাকরির বিজ্ঞাপন এবং পুরনো চাকরির নিয়োগের প্রক্রিয়া সম্পূর্ণরূপে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। এই হেডিংয়ে গত 3-4 দিন আগে আনন্দবাজার পত্রিকায় একটা খবর প্রকাশিত হয়েছে এবং সেই খবরের পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গে যত ইউটিউবার আছে আমার মনে হয় একেবারে আদা জল খেয়ে লেগে পড়েছেন স্টুডেন্টদেরকে বিভ্রান্ত করার উদ্দেশ্য নিয়ে। দেখুন, আমার কোনো রাজনৈতিক দলের সঙ্গে অত্যন্ত খাতির, ভালোবাসা, প্রেম নেই, আবার কোনো রাজনৈতিক দলের সঙ্গে আমার ঘৃণা বা শত্রুতা নেই। আমি আজকের ভিডিওতে যা কিছু বলবো তার মধ্যে কিছু কথা থাকবে মানুষের, কিছু কথা থাকবে আমার নিজস্ব। দেখুন, এটা আমার কথা নয়, এটা ইতিহাস বলছে যে আমাদের ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গে যখনই রাজাদের গদির লড়াই শেষ হয়েছে তখন আমাদের মতো প্রজাদের বাঁচার লড়াই শুরু হয়েছে। এটা আমরা কেউ ভিতরে ভিতরে স্বীকার করি, কেউ বাইরে বাইরে স্বীকার করি, কিন্তু এটা ফ্যাক্ট। রাজাদের গদির লড়াই শেষ হলে প্রজাদের বাঁচার লড়াই শুরু হয়। কেননা এক প্রকার কোনো রাজাই প্রজাদের কথা আজ ভাবে না, অন্ততপক্ষে যেটুকু ভাবার দরকার সেইটুকু ভাবে না। যেটুকু প্রজাদের কথা ভাবলে একটা রাজ্য বা দেশকে উন্নতির চরম শিখরে নিয়ে যাওয়া যায় সেই অপশনটা তাদের হাতে থাকা সত্ত্বেও তারা ভাবে না, তারা ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করে। এটা ফ্যাক্ট। তবে সব কিছুরই ব্যতিক্রম আছে, কিন্তু সেই ব্যতিক্রমের পরিমাণটা এতটাই কম যে আমাদের নজরে আসে না এবং সেই ব্যতিক্রমী চিন্তাভাবনা দিয়ে সমাজের খুব একটা কিছু উন্নতি করা যায় না। কিন্তু তার মানে এই নয় যে আমরা আদা জল খেয়ে স্টুডেন্টদেরকে ডিমোটিভেট করার চেষ্টা করব শুধুমাত্র ইউটিউবে ভিউ পাওয়ার আশায়। ট্রেন্ডিং টপিক নিয়ে সবাই লাপিয়ে ঝাঁপিয়ে ওঠে ভিডিও করার জন্য। আমি গত 3-4 দিন ধরে দেখতে পাচ্ছি যে ছোট বড় সব রকম ইনস্টিটিউট এবং ইউটিউবার যারা রয়েছেন তারা প্রায় সবাই, মোরালেস প্রায় সবাই তাদের নৈতিকতার বিসর্জন দিয়ে এই পেপারের হেডিংটাকে ঢাল করে রীতিমতো ডিমোটিভেট করে যাচ্ছে স্টুডেন্টদেরকে। আমি কতগুলো প্রশ্ন সবাইকে করতে চাই, স্টুডেন্টকেও করতে চাই এবং সেই সঙ্গে ইউটিউবারদেরকেও করতে চাই। সেটা হচ্ছে, লোকসভা ভোট শুরুর আগে আমাদের মহামান্য হাইকোর্ট ওবিসি সার্টিফিকেট বাতিলের যে নির্দেশ দিয়েছেন বা রায় দিয়েছেন প্রায় 5 লক্ষ, তাতে করে সারা পশ্চিমবঙ্গে শোরগোল পড়ে গেছে। শুধু পশ্চিমবঙ্গে নয়, আমাদের কলকাতা হাইকোর্টের এই রায়ে সারা ভারতবর্ষ তোলপাড় হয়ে গেছে এবং এটাকে কেউ তার রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য কাজে লাগিয়েছে সঠিকভাবে, কেউ বা উল্টোভাবে। এবং আমাদের রাজ্য সরকার লোকসভা ভোট হয়ে যাওয়ার পরে, রেজাল্ট বেরিয়ে যাওয়ার পরে ঘোষণা করলো যে যতদিন না ওই ওবিসি সার্টিফিকেটের বিষয়টা মিটছে ততদিন আমরা রাজ্যের সমস্ত পরীক্ষা স্থগিত রাখবো, নতুন নোটিফিকেশনও স্থগিত থাকবে এবং পুরনো যেগুলো অনগোয়িং ছিল সেগুলোকে আমরা স্থগিত রাখবো অনির্দিষ্টকালের জন্য। এবার এখানে প্রশ্ন দুটো, এক হচ্ছে হাইকোর্টের রায়টা কি স্থগিত হবে, দুই হচ্ছে সেই রায় স্থগিত যদি না হয় তাহলে কি সরকার আজীবন এভাবে বন্ধ রাখবে। লাখ টাকার প্রশ্ন হচ্ছে, হাইকোর্ট যে যে বিষয়ের পরিপ্রেক্ষিতে বা যে যে ঘটনাকে কেন্দ্র করে এই 5 লাখ ওবিসি সার্টিফিকেটে বাতিল করেছেন সেই রায়টা কি সঠিক নিয়ম মেনে হয়েছে। যদি হয় তাহলে সেই রায় সুপ্রিম কোর্টও বহাল রাখবে, আর যদি সেই রায়টা সঠিক নিয়ম মেনে না হয় তাহলে সুপ্রিম কোর্ট হয়তো স্টে অর্ডার দেবে। রাজ্য সরকার আমাদের এই আশাতেই আছেন যে এই ওবিসি সার্টিফিকেট বাতিলের রায়টা বৈধ নয়, তিনি সরাসরিও কথা জানিয়েছেন। যদিও যে কোনো আদালতের, সে হাইকোর্ট হোক, জাজ কোর্ট হোক বা সুপ্রিম কোর্টের হোক, যে কোনো আদালতের রায়কে সরাসরি খারিজ করে দেওয়া বা আমি মানি না বলা এটা নিতান্ত অসাংবিধানিক তো বটেই এবং অনৈতিকও। যে কোনো জাজমেন্ট আমার ভালো নাই লাগতে পারে, আমি খুশি নাই হতে পারি, খুশি না হওয়া এবং মেনে না নেওয়া দুটোর মধ্যে আকাশ পাতাল ফারাক আছে। যেমন ধরুন, একজন ডাকাত যে ডাকাতি করেছে বা খুন করেছে, সেই খুনির যদি ফাঁসি হয়ে যায় তাহলে খুনির বাড়ির লোক খুশি হয় না, রায় তো ফাঁসিরই বেরোবে। কিন্তু খুনির বাড়ির লোক বা ডাকাতের বাড়ির লোক বা যে অন্যায় করেছে সে সাজা পেয়েছে এবং সেই সাজার পরিপ্রেক্ষিতে তার বাড়ির লোক যে খুশি হবে না, এটা স্বাভাবিক। ফলে আমি আমার পরিবারের কোনো বিরুদ্ধে কোনো রায়ের জন্য আমি খুশি নাই হতে পারি। খুশি না হওয়াটা আলাদা, পৃথিবীতে কেউই খুশি হয় না। আপনজন যদি চলে যায় এভাবে ফাঁসিতে বা যাবজ্জীবন জেল হয়ে যায় বা সাজা হয় তাহলে বাড়ির লোক কেউ খুশি হয় না, এটা স্বাভাবিক। কিন্তু খুশি না হওয়া এবং রায়টা না মানা দুটোর মধ্যে অনেক ফারাক আছে। এই বিষয়টা সম্পূর্ণ আলাদা, আমি এটাই যাচ্ছি না। যেটা আমার বক্তব্য, যে সমস্ত ইউটিউবার, যে অধিকাংশ ইউটিউবার এবং ইনস্টিটিউট তারা লেগে পড়েছে যে পড়াশোনা করে আর কোনো লাভ নেই, কারণ রাজ্য সরকার সমস্ত পরীক্ষা স্থগিত করে দিয়েছে, এই সরকারের আর কোনো মন মানসিকতা নেই চাকরি বাকরি করানোর, এই দেশটাকে উচ্ছন্ন দিচ্ছে, রাজ্যটাকে উচ্ছন্ন দিচ্ছে। দেখুন, এই বিষয়গুলো তো আগেও চলেছে, আজও চলছে, ভবিষ্যতেও চলবে, কোনোদিন পরিবর্তন হবে কিনা তাও জানি না। কিন্তু এর মধ্যেই আমরা যেভাবে বেঁচে আছি, আমরা অনৈতিক, আমাদের মেরুদণ্ড নষ্ট হয়ে গেছে ইত্যাদি কথাগুলো আমি সব বাদ দিয়ে দিচ্ছি। আমার মেন ফোকাসটা হচ্ছে এই সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে আমি যদি পড়াশোনা বন্ধ করে দিই তাহলে আমার লাভটা কতটা। যারা বলছেন যে পড়াশোনা করে লাভ নেই, কেননা নতুন নিয়োগ হবেও না, পুরনো নিয়োগও আর হবে না, তাহলে আমি পড়াশোনা করে কি করব, তারা আমার একটা প্রশ্নের উত্তর দিন যে আপনি পড়াশোনা না করে কি করবেন। ঠিক আছে, আমি মেনে নিলাম পড়াশোনা করে আপনার কোনো লাভ হচ্ছে না, কোনো উন্নতি হচ্ছে না, চাকরি বাকরি পাচ্ছেন না, কিন্তু পড়াশোনা না করে আপনি কতটা লাভবান হয়েছেন বা ভবিষ্যতে হবেন, এটা আমাকে উত্তর দিন। নেই, আশা করি আপনার কাছে উত্তর নেই, আপনি চুপই থাকবেন আমি জানি, এবং অনেকে এটা ভাবছেনও যে তাই তো
পড়াশোনা করে আমার লাভ নেই ঠিক কথা, কিন্তু পড়াশোনা না করেই বা আমার কতটা লাভ আছে। এইটা যারা তুল্যমূল্য বিচার করতে পারেন তারা এটা অবশ্যই ভাববেন যে পড়াশোনা না করার থেকে পড়াশোনা করাটা অবশ্যই পজিটিভ। তাতে আমি চাকরির জন্য পড়ি বা আমি অন্য কোনো কারণে পড়ি। দেখুন, পড়াশোনাটা শুধু চাকরির জন্য নয় যে আমরা চাকরি পেলাম না মানে আমার পড়াশোনা বৃথা, আমার জীবন বৃথা, না তা নয়। পড়াশোনাটা কখনোই চাকরির জন্য শুধুমাত্র হতে পারে না। আজকে ধরুন আমি চাকরি করি না, আপনি আজকে চাইলে আমার দলিলটা আমাকে লিখে নিতে পারবেন, আমার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি আপনি এসে বলবেন এটা লিখে দাও তো বাবা, এখানে এমনিই তোমার একটা সই নিচ্ছি, কোনো কাজের নয়, একটু সই করে দাও তো, কেমন সই হয় আমি দেখবো, বা হাতের লেখা কেমন, আপনি আমাকে সই করাতে পারবেন? পারবেন না। কারণ আমি পড়াশোনা শিখেছি। আপনি যেটাতে আমাকে সই করাবেন আমি সেটা পড়ে দেখবো, আরে বাবা এ তো দলিল, এ তো আমার সই করে আমার সব নিয়ে নেবে। এই যে আমি সই করলাম না, এটাই হচ্ছে পড়াশোনার গুরুত্ব, অন্যতম গুরুত্ব। হ্যাঁ, সরকারি চাকরি পেতে গেলে বা বেসরকারি চাকরি পেতে গেলে পড়াশোনাটা ম্যান্ডেটরি দরকার, সেই কাজকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য। গতকালকে আমি পিআরবিতে লোক পাঠিয়েছিলাম, আমাদেরই লোক পাঠিয়েছিলাম, এবং তারপরে জানতে পারলাম যে বিভিন্ন জায়গা থেকে আমাদের WBPRB মানে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের কাছে ছেলেপিলেরা গেছেন, ইনস্টিটিউট থেকেও গেছেন, আমিও পাঠিয়েছিলাম লোক। সেখান থেকে যেটা জানতে পেরেছি, তাদের যেটা বক্তব্য যে কিছু কিছু বিষয় সরকারের অধীনস্থ তাদেরকে থাকতেই হয়, তাদের অনেক কিছু রেডি আছে, যেমন কিছু রেজাল্টও রেডি আছে, সরকার গ্রিন সিগন্যাল দিলেই সেগুলোকে প্রকাশ করবেন, বা এই যে নতুন নতুন পরীক্ষা নেওয়ার যে গল্পটা সেটাও তারা রেডি আছে, সরকারের গ্রিন সিগন্যাল পেলেই তারা সেটা প্রকাশ করবে। তবে এই কথাও জানিয়েছেন যে পরীক্ষা নেওয়া যাবে, পরীক্ষা নিতে কোনো অসুবিধে নেই, পরীক্ষাও নেওয়া যাবে, কিন্তু ফাইনাল রেজাল্টটা দেওয়া যাবে না। ফলে তাদের প্রসেস এগিয়ে যেতে কোনো সমস্যা নেই এবং তারা যাবেনও। এই সেপ্টেম্বর মাসেই কলকাতা পুলিশের পরীক্ষা হবে বলে তারা জানিয়েছেন যে সেপ্টেম্বর মাসে হচ্ছে। হ্যাঁ, যদি তার মধ্যে সরকারের এই বিষয়টা না মিটে যায় তাহলে রেজাল্টটা হয়তো আটকে থাকবে, কিন্তু পরীক্ষা হবে, সব কিছুই হবে, কোনো অসুবিধে নেই। সেই জন্য আমার আপনাদেরকে বলা, রাজ্য সরকারের এই বিষয়টাকে অন্যভাবে নিন, যাদের খারাপভাবে নেওয়ার ইচ্ছা আছে তারা নিন, নিয়ে ঘরে চিত হয়ে শুয়ে থাকুন, চাকরি আপনি পাবেন। রাজ্য সরকার এই সমস্যাটার জন্য তার সমস্ত পরীক্ষা স্থগিত রেখেছেন। দেখা গেল এর জন্য আপনি পড়াশোনা করলেন না, যতদিন না রাজ্য সরকার বললেন যে না সমস্যা মিটেছে এবার আমরা পরীক্ষা নেব, আপনি ততদিন পড়াশোনা করলেন না, বইপত্রতে হাতই দিলেন না। হঠাৎ করে 6 মাস পরে রাজ্য সরকার কোর্টের সঙ্গে এই বিষয়টা মিটে গেল, কারণ এখন তো সুপ্রিম কোর্ট ছুটি চলছে, ছুটি শেষ হলেই সুপ্রিম কোর্টে কেসটা যাবে, রাজ্য সরকার যাবেন সুপ্রিম কোর্টে, প্রথম চেষ্টা করবেন বলেছেন যে এই স্টে অর্ডারটা নিয়ে আসার, হাইকোর্টের রায় স্টে অর্ডার এসে গেলেই তার এই প্রসেসটা সে চালু করতে পারবে রাজ্য সরকার। এবার দেখা গেল 6 মাসের মধ্যে যখন এই ঘটনাটা ঘটলো, জাস্ট 15 দিন বা 1 মাসের মধ্যে সরকার তার পক্ষে রায় এলো এবং তিনি সরকার সন্তুষ্ট হয়ে গেলেন, বা হাইকোর্টের রায়টা সুপ্রিম কোর্ট স্টে অর্ডার দিয়ে দিলেন। সরকার বললেন ঠিক আছে আগামী মাসে পরীক্ষা, ব্যাস। এবার আপনি চিত হয়ে গেলেন কেন? কারণ 6 মাস আপনি চিত হয়েই ছিলেন, পড়াশোনা করেননি, কি না পরীক্ষা হবে না, রেজাল্ট বেরোবে না, নিয়োগ হবে না, পড়াশোনা করেননি, সরকার 1 মাসের মধ্যে জানিয়ে দিল সামনের মাসে পরীক্ষা হবে, আপনি আবারও চিত হয়ে যাবেন। কী ভেবে? 6 মাস পড়াশোনা করেনি, এই 1 মাসে আমি কী করে পড়াশোনা করবো, আবার চিত হয়ে যাবেন। কিন্তু এটা ভাববেন না যে প্রথমে একবার চিত হয়েছিলেন, পর আবার চিত হলে ভুট হয়ে যাবেন, মানে আগের জায়গায় চলে আসবেন, এটা ভাববেন না, ডবল ডিগবাজি খাবেন। এটা বাস নয় যে প্রথম ডিগবাজিতে চাকা উপর দিকে চলে গেল, পরের ডিগবাজিতে চাকা আবার মাটির দিকে চলে এলো, গাড়ি আগের জায়গায় রয়ে গেল, স্মুথলি বেরিয়ে গেল, তা কিন্তু নয়। আপনার ডিগবাজি গাড়ির ডিগবাজির সঙ্গে ফারাক আছে। আমার বক্তব্য হচ্ছে আপনি মানুন বা না মানুন, যার মানতে ইচ্ছে হবে তিনি মানবেন, যার মানতে ইচ্ছে হবে না তিনি মানবেন না। আমি কাউকে তো জোর করে মানাতে পারবো না, সিম্পল মুখে একটা কথা বলছি। তবে এটা ঠিক, আমার কাছে যারা অফলাইন এবং অনলাইনে পড়েন, ডাইরেক্টলি এখন পেড কোর্সে পড়েন, তাদের প্রত্যেককে আমি এই বিষয়ে মোটিভেট করেছি। আপনারা এটা ভাববেন না যে এই কথা না বললে আমার কোচিং সেন্টার চলবে না, স্টুডেন্ট আমার কাছে আসবে না, যখনই এরকম ব্যাপারটা রয়ে গেল যে চাকরি বাকরি হচ্ছে না তাহলে পড়াশোনা করে লাভ নেই, সুতরাং স্টুডেন্টরা কেউ চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে আসবে না, আমার কোচিং সেন্টার চলবে না। দেখুন, যে সময় আমার কোচিং সেন্টার ছিল না সে সময় কি আমার অন্য কিছু ছিল না? আমি না খেয়ে মরে গেছিলাম? আমিও যাইনি, আমার স্টাফরাও যায়নি। ফলে আগামী দিনে যদি কোচিং সেন্টার নাও থাকে কেউই না খেয়ে মরবে না, ডাইভার্ট হয়ে যাবে অন্য কিছু। কারণ আমি সৎ মানুষ, পরিশ্রম করি এবং সৎ পথে টাকা ইনকাম করে এতগুলো ফ্যামিলির ভরণ পোষণ চালানোর চেষ্টা করি, এটাই আমার কাছে অনেক। যারা আমার এই কথা শুনে পড়াশোনা করবেন তারা বাড়িতে পড়াশোনা করলেও করুন, কোনো কোচিং সেন্টারে গেলেও যান। আমার বক্তব্য হচ্ছে আপনি কোনোভাবে আপনার পড়াশোনাটা থামাবেন না। যদি থামিয়ে দেন তাহলে কিন্তু আপনার থেকে দুর্ভাগা হতভাগা আর পৃথিবীতে কেউ হবে না। একেই আমরা হতভাগা দুর্ভাগা হয়ে বসে আছি, সেখানে নতুন করে যদি আবার দুর্ভাগা হতভাগা হতে হয় তাহলে আমাদের আর জায়গা নেই কোথাও। সরকারকে সরকারের কাজ করতে দিন, কোর্টকে কোর্টের কাজ করতে দিন। আপনার যেটা কাজ সেটা হচ্ছে সময়ে সময়ে প্রোটেস্ট করা, অন্যায় হতে থাকলে তার বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং নিজের পড়াশোনাটা অবশ্যই তার মধ্যে চালিয়ে যাওয়া। পড়াশোনা বাদ দিয়ে আন্দোলনে নেমে যাবেন না, আন্দোলন মিটে গেলে আপনি চিত হয়ে যাবেন। যা কিছু করবেন সবার আগে পড়াশোনাটা বজায় রাখুন, নিজেকে তৈরি রাখুন যে সরকার যদি আজ বলে যে আগামীকাল পরীক্ষা নেব, আপনি যেন আগামীকালই পরীক্ষায় বসতে পারেন। আপনি নিজেকে এমনভাবে তৈরি করে রাখুন, রাম শ্যাম যদু মধু যে যেখান থেকে বলছে কারো কথা শুনতে হবে না, আমার কথাও শুনতে হবে না, আপনি নিজের কথা নিজে শুনুন। একবার চোখ বন্ধ করুন, আপনি নিজের মা বাবার কাছে যান,
চান মা বাবার সাথে আলোচনা করুন, নিজে চোখ বন্ধ করে এটা ভাবুন যে আমি সত্যি কথা বলছি নাকি আপনাকে বিভ্রান্ত করছি। পড়াশোনার মূল্য অপরিসীম, তাতে চাকরি হোক বা না হোক। আপনি যদি সঠিক উপায়ে পড়াশোনা করেন, সঠিকভাবে জ্ঞান অর্জন করেন, তাহলে আপনার খাবার অভাব হবে না। তার কারণ একটাই, কারণ পৃথিবীতে শুধুমাত্র সরকারি চাকরি আছে তা নয়, পৃথিবীতে বেসরকারি চাকরি আছে, পৃথিবীতে সংস্থা আছে, কলকারখানা আছে, শিল্প আছে, অর্গানাইজেশন আছে, ইনস্টিটিউট আছে, সব কিছু আছে। সব কিছুকে চালানোর জন্য হিউম্যান রিসোর্স প্রয়োজন, এবং এই হিউম্যান রিসোর্স হচ্ছে আপনি, আমি, আমরা সবাই। যদি আমরা প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে পারি, প্রকৃত জ্ঞানে জ্ঞানী হতে পারি, প্রকৃত দীক্ষায় দীক্ষিত হতে পারি, তাহলে আমাদের পেটের ভাত কখনো বন্ধ হবে না। যেতে যেতে শেষ কথা বলে যাচ্ছি, কলকাতা পুলিশও পরীক্ষা হবে, ওয়েস্ট বেঙ্গল পুলিশও পরীক্ষা হবে, আমাদের নতুন নোটিফিকেশন পিএসসিরও আসবে, আইআরডিওটাও আসবে, ক্লার্কশিপ, মিসলেনিয়াস সমস্ত কিছু পরীক্ষা হবে, বিসিএসওর রেজাল্ট বেরোবে, সব কিছু হবে, শুধু একটু সময়ের অপেক্ষা। আমি আশা রাখবো আমাদের রাজ্য সরকার যে বিপুল জনসমর্থনে জিতেছেন এবারে, মানুষ তাকে বিশ্বাস করেছে, ভরসা করেছেন, আমি আশা করব রাজ্য সরকার মানুষের এই ভরসাটা নষ্ট করবেন না। মানুষ যেমন আপনাকে ভালোবেসে সমর্থন করতে পারে, মানুষ তেমন আপনাকে ঘর ছাড়াও করতে পারে। তাই যত তাড়াতাড়ি সম্ভব ওবিসি সার্টিফিকেটের বিষয়টা মিটিয়ে দিন, অথবা এই কেসটাকে সম্পূর্ণ মান্যতা দিয়ে পরবর্তী যে পদক্ষেপ নেওয়া আপনার প্রয়োজন, যাতে করে সমাজের শিক্ষিত বেকাররা তাদের স্বপ্ন পূরণ করতে পারে। ধন্যবাদ, আজকের ভিডিও এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। নমস্কার।